পর্যায় সারণীতে আমরা যেটা আলোচনা করছিলাম আধুনিক পর্যায় সারণীতে, সেটা হলো যে ইলেকট্রন বিন্যাসের সঙ্গে আর আমাদের যে আধুনিক বা দীর্ঘ যে লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল তার কি রিলেশন আছে সেই বিষয়টা আমরা আলোচনা করছিলাম। তো আজকে তারই সেরকমই একটা টপিকের কন্টিনিউয়েশন করব, যেটাকে বলা হচ্ছে মৌলসমূহের ব্লক বিভাজন। আমরা দেখব যে আধুনিক যে পর্যায় সারণী, সেই আধুনিক পর্যায় সারণীতে 4টে ব্লকের কথা বলা হয়েছে। সেই 4টে ব্লক কি কি? সেই 4টে ব্লক হলো এস, পি, ডি এবং এফ। এই 4টে ব্লক, অর্থাৎ আমরা ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে যে উপকক্ষগুলোর সঙ্গে পরিচিত হয়েছি, সেই উপকক্ষগুলোর অনুসারেই এই 4টে ব্লক করা হয়েছে। তাহলে এই 4টে যে ব্লকের কথা আমরা উল্লেখ করলাম, এস, পি, ডি এবং এফ, এটা তোমরা বইয়েতে বা যে কোনো জায়গায় পর্যায় সারণীতে তোমরা লক্ষ্য করতে পারবে এই ব্লকগুলোর কথা। তাহলে উপকক্ষের যে আমরা ধারণা, সেখান থেকে যে এসপিডিএফ পেয়েছি সেরকমই এস ব্লক এখানেও আছে। তাহলে নিশ্চয়ই তাদের মধ্যে কোনো রিলেশন বা সম্পর্ক আছে। সেই রিলেশন বা সম্পর্কটা কি? দেখো, সেটা হলো এই যে মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি যে উপকক্ষে প্রবেশ করে, যে সাব অরবিটে প্রবেশ করে, সর্বশেষ ইলেকট্রনটি, লাস্ট ইলেকট্রনটাকে যে উপকক্ষে আমরা রাখবো ইলেকট্রন বিন্যাস করতে গেলে অ্যাকর্ডিং টু আউফবাউ প্রিন্সিপাল, সেটিই হলো মৌলের ব্লক অবস্থান। অর্থাৎ পর্যায় সারণীতে যে ব্লকগুলো আছে সেই ব্লকের কোথায় অবস্থান হবে সেটা ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটার অবস্থান থেকে বোঝা যাবে। এখন ব্যাপারটা এইরকম, যদি সর্বশেষ ইলেকট্রনটা যদি এস উপকক্ষে প্রবেশ করে তাহলে এস ব্লক হবে, পি উপকক্ষে প্রবেশ করলে পি ব্লক হবে, ডিতে প্রবেশ করলে ডি এবং এফ এ প্রবেশ করলে এফ ব্লক। এই হচ্ছে সিম্পল একটা নিয়ম। তাহলে প্রথমেই কি করতে হবে? মৌলের ইলেকট্রন বিন্যাস করতে হবে। একটা উদাহরণ দেখালে বিষয়টা বুঝতে পারবে। যেমন 17 ক্লোরিন, যে এই যে পরমাণু আছে, সাপোজ এর আমরা ইলেকট্রন বিন্যাস করছি। তো 1s2, 2s2, 2p6, 3s2, 3p5 যদি লক্ষ্য করি তাহলে দেখবো আমাদের টোটাল 17 ইলেকট্রন কমপ্লিট হয়ে গেছে। এই পর্যন্ত 10, 5 and 2, 7, টোটাল 17। তাহলে লাস্ট যে ইলেকট্রন, সেই ইলেকট্রনটা 3p, দ্যাট ইজ পি উপকক্ষে প্রবেশ করেছে। সুতরাং ক্লোরিন হবে পি ব্লক এলিমেন্ট, পি ব্লকের মৌল। এরকমভাবে অন্যান্য ডিতে হলে ডি, এফ হলে বা এস হলে এস। এটাই হচ্ছে সিম্পল রুল। এবার চলে আসি এস উপকক্ষের, যে আমরা বললাম লাস্ট ইলেকট্রনটা প্রবেশ করলে, এস উপকক্ষে লাস্ট ইলেকট্রন প্রবেশ করলে এস ব্লকের মৌল হবে। সেই এস ব্লক সম্পর্কে আমরা কিছু বিষয় আমরা জেনে নেব। এই এস ব্লক সম্পর্কে বা প্রত্যেকটা ব্লক সম্পর্কে খুব কয়েকটা তাদের খুব কমন কয়েকটা অবজারভেশন সেই ব্লকগুলো সম্পর্কে যেগুলো আমরা দেখব, এগুলো কিন্তু এখানে শেষ নয়। এই ব্লক সংক্রান্ত আলোচনা আমাদের পরবর্তী ক্ষেত্রে ডিটেলসে আছে, তখন আমরা এক একটা ব্লক ধরে ডিটেলসে আরও আলোচনা করব। তাদের রাসায়নিক ধর্মগুলো এখানে প্রায় বলা হয়নি। রাসায়নিক ধর্ম সম্পর্কে, বিশেষ করে আরও অন্যান্য ভৌত ধর্ম সম্পর্কে আমরা 11 এবং 12-এ এই চ্যাপ্টারগুলো আছে, আলাদা আলাদা করে ব্লক ধরে ধরে আরও আলোচনা আছে, তখন আমরা ডিটেলসে বিষয়গুলো আলোচনা করব। এখন কেবলমাত্র কতগুলো ছোট ছোট বিষয় আমরা জেনে রাখব। প্রথম পয়েন্ট, এস ব্লক হতে হলে সর্ববহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস NS 1 or 2, সর্ববহিস্থ কক্ষ। অর্থাৎ এখানে যে NS লেখা হচ্ছে, এই এনটা হচ্ছে সর্ববহিস্থ কক্ষের যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সেটাকে দেখানো হচ্ছে। যেহেতু সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন, যেটা NS দেখানো হয়েছে এই ক্ষেত্রে,
এস উপকক্ষের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2। সুতরাং এই NS উপকক্ষে ইলেকট্রন একটা থাকতে পারে অথবা দুটো থাকতে পারে, ওই জন্যই NS1-2 অর্থাৎ 1 বা 2 এরকম কিছু হতে পারে। পরে আসি গ্রুপ 1, পরের পয়েন্ট, যে গ্রুপ মানে কোন কোন গ্রুপগুলো আমরা যে আধুনিক পর্যায় সারণী করেছি তাতে কোন কোন গ্রুপগুলো এস ব্লকের অন্তর্ভুক্ত। গ্রুপ 1, গ্রুপ 2 এবং গ্রুপ 18 হিলিয়াম এরা এস ব্লকের অন্তর্ভুক্ত বলে ধরে নেওয়া হয়। তাহলে দেখো হিলিয়ামে তাহলে অ্যাকচুয়ালি থাকা উচিত ছিল গ্রুপ 2-তে। কেন গ্রুপ 2-তে কেন থাকা উচিত ছিল? আসলে এস ব্লকে যে মৌলগুলো থাকবে তাদের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস আমরা দেখেছি NS1 or 2। হিলিয়ামের কাছে কিন্তু টোটাল দুটো ইলেকট্রন আছে, সো তার ইলেকট্রন বিন্যাস 1s2। তার মানে হিলিয়াম কিন্তু এই প্রসঙ্গে বলা যেতে পারে এটা হওয়া উচিত ছিল এস ব্লকের এলিমেন্ট, বাট এটার যে চরিত্র, এটার যে প্রপার্টি, সেটা গ্রুপ 18 অন্যান্য মৌলের প্রপার্টির সঙ্গে অনেকাংশেই মিলে যায় বলে একে গ্রুপ 18 রাখা হয়েছে। এটাও মেন্ডেলিভ যে কাজ করেছিলেন, যে অনেক ক্ষেত্রেই একটা মৌলকে নির্দিষ্ট স্থানে না দিয়ে অন্যত্র স্থান দিয়েছিলেন তাদের ধর্মের মিল দেখে, এখানেও সেটাই বলা যেতে পারে। তাহলে প্রকৃতপক্ষে হিলিয়াম এস ব্লকের এলিমেন্ট হওয়া সত্ত্বেও এর স্থান হয়ে গেছে কিন্তু গ্রুপ 18-এ। পরে আসি হাইড্রোজেন এবং হিলিয়াম ছাড়া যে গ্রুপ 1, গ্রুপ 2 এই মানে এবং যে হাইড্রোজেন এবং হিলিয়াম যেটা 18-এ ছিল ছাড়া প্রত্যেকেই ধাতু। গ্রুপ 1 মৌলদের যোজ্যতা 1, এর কোনো ব্যতিক্রম নেই। গ্রুপ 1-এর সমস্ত মৌলই 1 যোজ্যতা প্রদর্শন করে এবং গ্রুপ 2 এর মৌলগুলো 2 যোজ্যতা প্রদর্শন করে। এবং প্রসঙ্গত একটা কথা বলে দিই, গ্রুপ 1 এর মৌলগুলোকে আমরা আগেও দেখেছি যে এদের ক্ষার ধাতু বলা হয়, আর গ্রুপ 2 এর মৌলদের ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এটা আমরা বলেছিলাম। প্রত্যেকেই, এবার তারপরের পয়েন্ট আসি, প্রত্যেকেই তীব্র বিজারক পদার্থ। এই গ্রুপ 1 এবং গ্রুপ 2 মৌলদের এমন ইলেকট্রন বিন্যাস যে এরা সহজেই এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করলে এরা নোবেল গ্যাসের মতো, নিকটতম যে নোবেল গ্যাস তার মতো ইলেকট্রনিক গঠন কাঠামো লাভ করতে সক্ষম হয়। তাহলে এরা ইলেকট্রন ত্যাগ করতে এদের একটা প্রবণতা দেখাবে, তাই এরা প্রত্যেকেই তীব্র বিজারক পদার্থ হবে। একটা উদাহরণ দেখালে বিষয়টা পরিষ্কার বুঝতে পারবে। ধরা গেল সোডিয়াম 11, এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি 1s2, 2s2, 2p6, 3s1। দেখো এই পর্যন্ত যদি লক্ষ্য করো, এই পর্যন্ত ইলেকট্রন বিন্যাস জাস্ট লাইক নিয়ন, দেন 3s1। তাহলে যদি এই 3s1 এর ইলেকট্রনটাকে সে রিলিজ করে দেয়, ছেড়ে দেয়, তাহলে সে পরিণত হবে সোডিয়াম ক্যাটায়নে, এবং সোডিয়াম ক্যাটায়নের যে ইলেকট্রন বিন্যাস সেটা জাস্ট লাইক নিয়ন, তার মানে অত্যন্ত স্থায়ী ইলেকট্রনিক গঠন কাঠামো লাভ করতে সক্ষম হবে। এ কারণেই সোডিয়াম অত্যন্ত সহজে ইলেকট্রন ত্যাগ করে, এবং যে পদার্থ যত সহজে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করে সে তত তীব্র বা ভালো বিজারক। এটা গ্রুপ 1 মৌলদের জন্য যেমন একটা ইলেকট্রন ত্যাগের মাধ্যমে ঘটনাটা ঘটে, গ্রুপ 2 এদের ক্ষেত্রে দুটো ইলেকট্রন ত্যাগের মাধ্যমে ঘটনাটা ঘটে, তাই সকলেই তীব্র বিজারক। একমাত্র ব্যতিক্রম কিন্তু এক্ষেত্রে হিলিয়াম কিন্তু রাসায়নিকভাবে অত্যন্ত নিষ্ক্রিয়। মৌলের ক্যাটায়নগুলি ডায়াম্যাগনেটিক। আমরা ডায়াম্যাগনেটিক এবং প্যারাম্যাগনেটিক এই প্রপার্টি সম্পর্কে আগে আলোচনা করেছি। দেখো এখানে ডায়াম্যাগনেটিক মানে আমরা বলেছিলাম যেখানে সমস্ত ইলেকট্রনগুলো যুগ্ম বা জোড় অবস্থায় থাকে সেটা হচ্ছে ডায়াম্যাগনেটিক প্রপার্টি, সেক্ষেত্রে দেখা যাবে, আমরা দেখতে পাবো। এখন যদি আমরা সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করি,
যেটা জাস্ট লাইক নিয়ন লাইক ইলেকট্রন বিন্যাস, সেক্ষেত্রে আমরা যদি এর ইলেকট্রন বিন্যাসে যে উপকক্ষগুলো আমরা ফিল আপ করেছিলাম তাতে যদি কক্ষক এবং ইলেকট্রনগুলোকে ফিল আপ করি, তাহলে লক্ষ্য করে দেখো যে তার ইলেকট্রন বিন্যাস, এটা কিন্তু আমি আলোচনা করছি Na+, অর্থাৎ ক্যাটায়নের জন্য। দেখো এখানে এটা 1s, এটা 2s, এটা 2p, 2px, 2py, 2pz, এই তিনটে অরবিটাল এক্ষেত্রে আছে। এখানে দুটো ইলেকট্রন পুট করলাম, এখানেও দুটো ইলেকট্রন পুট করলাম, এখানে টোটাল 6টা ইলেকট্রন আছে। 6টা ইলেকট্রনকে পুট করায় দেখা যাচ্ছে এখানে কিন্তু কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, প্রত্যেকটা ইলেকট্রন এখানে যুগ্ম বা জোড় অবস্থায় আছে। এরকম যুগ্ম বা জোড় অবস্থায় থাকলে সেরকম সিস্টেমকে আমরা দেখেছি ডায়াম্যাগনেটিক চরিত্রের, এটা আমরা জেনেছি। পরের এক্সাম্পলে আসি। সন্ধিগত মৌলদের তুলনায় গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনত্ব এসব কম। এই আমরা দেখব গ্রুপ, আমরা পর্যায় সারণীটা যদি লক্ষ্য করি, গ্রুপ 1 এবং গ্রুপ 1 এবং গ্রুপ 2 যে দুটো মিলে তৈরি হলো এস ব্লক, এর ঠিক পরেই আছে ডি ব্লক বা সন্ধিগত মৌলদের যে গ্রুপ। সন্ধিগত মৌলের গ্রুপে অবস্থিত মৌলগুলির যে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনত্ব, এগুলো সবই গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌলগুলোর তুলনায় বেশি। তাই উল্টো দিক থেকে বলা যেতে পারে সন্ধিগত মৌলদের তুলনায় এস ব্লকের মৌলদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনত্ব ইত্যাদি কম। নরম, নমনীয়, তাপ ও তড়িতে সুপরিবাহী। এস ব্লক মৌলগুলো নরম এবং নমনীয়, অর্থাৎ দুটো টার্মকে দুভাবে লেখা হয়েছে। তার কারণ নরম হচ্ছে আমি ছুরি দিয়েই কিন্তু এটাকে কাটতে পারবো, এবং নমনীয় এটাকে যদি হাতুড়ি দিয়ে আঘাত করা হয় তাহলে দেখা যাবে এটা চ্যাপ্টা হয়ে যাবে খুব সহজে, তার মানে নমনীয়। এবং তাপ ও তড়িতের সুপরিবাহী, তাপ ও তড়িতের ভালো পরিবহন করতে পারে, এগুলো কমন এদের মধ্যে যে পয়েন্ট আর কি সেটা। দেখো এরপরে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম ছাড়া অন্য এস ব্লক মৌলগুলি শিখা পরীক্ষায় বর্ণ দেখায়, অর্থাৎ এক একটা ক্যারেক্টারিস্টিক্স কালার দেখায়। এই শিখা পরীক্ষা বা ফ্লেম টেস্ট, এটা নামটা শুনে রাখো। এটা আমরা যখন ক্লাস 11-এ যে প্র্যাকটিক্যাল আছে আমাদের সিলেবাসে, সেই প্র্যাকটিক্যালে আমরা এই ফ্লেম টেস্ট বা শিখা পরীক্ষা করব। খুব সংক্ষেপে বলছি, প্ল্যাটিনাম তারকে HCl এ ডুবিয়ে তারপর আমার পরীক্ষণীয় লবণে একটুখানি স্পর্শ করে বুনসেন বার্নারের শিখায় ধরলে এক একটা মৌলের জন্য এক এক রকমের কালার দেখায়। এটাকেই শিখা পরীক্ষা বলা হয়। এই শিখা পরীক্ষায় বিশেষ বর্ণ প্রদর্শন করবে এস ব্লকের বেরিলিয়াম, এবং মানে বিশেষ করে গ্রুপ 2 এর বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম ছাড়া অন্যান্যরা প্রত্যেকে এরকমভাবে ফ্লেম, ক্যারেক্টারিস্টিক্স ফ্লেম সেটা প্রদর্শন করে প্রত্যেকে। এবং এটা দেখে কোন মৌল আছে, তার ক্যাটায়ন আছে, সেটা আন্দাজ করা যায়। সাধারণত মৌল দ্বারা উৎপন্ন যৌগগুলি বর্ণহীন হয়। একটা কথা কেমিস্ট্রিতে খেয়াল রাখবে যে হোয়াইট, এটা কিন্তু কেমিস্ট্রিতে কোনো কালার ধরা হয় না। হোয়াইট মানে এখানে কিন্তু প্রকৃতপক্ষে কোনো পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স কালার না হওয়ার কারণে এটাকে বর্ণহীন হিসাবেই ধরা হয়। অর্থাৎ যদি কোনো যৌগের বর্ণ আমরা সাদা দেখি, সেটা কিন্তু প্রকৃতপক্ষে আমরা বর্ণহীন, এটা কেমিস্ট্রির ভাষায় বলবো। এবং যদি সাদা ভিন্ন, অর্থাৎ হোয়াইট ছাড়া অন্য কোনো কালার হয়, সেটা কালার্ড স্যাম্পল, এটা বলা যেতে পারে। তাহলে আমরা এখানে এস ব্লকের আলোচনা এইখানে শেষ করলাম। এবারে চলে আসি আমরা পি ব্লক সংক্রান্ত আলোচনায়। দেখো পি ব্লক সংক্রান্ত আলোচনা যেটা আমরা করব সেটা হচ্ছে এইগুলো, যে পি ব্লক, প্রথম কথা এই পি ব্লক মৌল কখন হবে সেটা প্রথম বলবো। পি ব্লক মৌলদের সর্ববহিস্থ কক্ষের যে সাধারণ ইলেকট্রন বিন্যাস সেটা NS2 NP1 to 6, অর্থাৎ NP 1 থেকে 6 এর মধ্যে কোনো একটা ভ্যালু হতে পারে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস। একটা উদাহরণ দিলে তোমরা বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারবে। একটা ছোট মৌলের কথাই আমরা ধরছি, যেমন ধরা গেল 7 নাইট্রোজেন। এর যদি ইলেকট্রন বিন্যাস দেখি
1:2, 2:2, 2p3। তাহলে লক্ষ্য করে দেখো এর যে সর্ববহিস্থ কক্ষ সেই সর্ববহিস্থ কক্ষ হলো 2:2, 2p3। সুতরাং এই ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষের যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা সেটা হলো 2। তাহলে এখানে যে নিয়মটা বলা হয়েছে যে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস ns2 np126, তাহলে এখানে লক্ষ্য করো 2s2 ns2 এবং তার সঙ্গে হচ্ছে 2p3, তার মানে সেই 3 সংখ্যাটা 1 থেকে 6 এর মধ্যে কোনো একটা সংখ্যা হচ্ছে। সুতরাং আমরা বলতেই পারি নাইট্রোজেন হচ্ছে পি ব্লক এর একটা মৌল। এরকমভাবে অন্যান্য মৌলের যে ইলেকট্রন বিন্যাস সেখান থেকে আমরা সেটা কোন ব্লকের মৌল সেটা নির্ধারণ করে নিতে পারবো। পরের পয়েন্টে আসি যে গ্রুপ 13 থেকে গ্রুপ 18, গ্রুপ 13 থেকে গ্রুপ 18, এই গ্রুপের সকল যে মৌল তাদেরকে আমরা পি ব্লকের অন্তর্ভুক্ত ধরে থাকি, কারণ এদের যে ইলেকট্রন বিন্যাস সেটা এদের যে কমন বা সাধারণ ইলেকট্রন বিন্যাস সর্ববহিস্থ কক্ষের ns2 np126 তার সঙ্গে ম্যাচ করে, তার সঙ্গে মিলে যায়। এই ব্লকে ধাতুও যেমন আছে, ধাতু আছে, অধাতু নন মেটালস আছে, ধাতু মেটালস এবং ধাতুকল্প মেটালয়েডস বর্তমান, এরা প্রত্যেকেই রয়েছে। যেমন আমরা জানি যে পি ব্লকের অন্তর্ভুক্ত যে যে মৌলগুলো আছে তার মধ্যে আছে টিন আছে, লেড আছে, এরা ধাতু। আবার অধাতুর মধ্যে আমরা জানি ক্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, এগুলো সবাই অধাতু বা নন মেটালস। এবং অ্যান্টিমনি, বিসমাথ, এদের মধ্যে ধাতুকল্প অর্থাৎ মেটালয়েডস যে ধর্ম সেটা বর্তমান। তাই 3 ধরনের মৌলই কিন্তু এখানে আছে চরিত্রের। এবারে পরে আসি, অধিকাংশ মৌল সমযোজী যৌগ, অধিকাংশ মৌল সমযোজী যৌগ গঠন করে, তবে নিচের দিককার মৌলগুলোর আয়নীয় যৌগ গঠনের প্রবণতা বেশি। একটা ব্যাপার আমরা ক্লাস 10এও পড়েছি, পর্যায় সারণীতে আমরা একটা নির্দিষ্ট গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নেমে এলে ক্রমশ ধাতব ধর্ম বাড়ে, আর ধাতব ধর্ম যখনই বাড়বে তখন আয়নীয় যৌগ গঠনের প্রবণতা বেশি হবে। অধাতব ধর্ম বেশি থাকলে সমযোজী যৌগ গঠনের প্রবণতা সাধারণত বেশি হয়, এবং যদি ধাতব ধর্ম বাড়ে তাহলে আয়নীয় যৌগ গঠনের প্রবণতা বেশি হয়। ঠিক এই যুক্তিতে আমরা বলতে পারি যে পি ব্লকের প্রত্যেকটা ব্লকেরই শেষের দিক অর্থাৎ নিচের দিককার যে মৌলগুলো তাদের মধ্যে ধাতব ধর্ম বেশি হয়, তারা আয়নীয় যৌগ গঠনে সক্ষম হয় বা প্রবণতা দেখায়। কিছু কিছু ব্যতিক্রম যেগুলো ধাতব মৌল, শেষের দিককার মৌল এবং গ্রাফাইট, কার্বন ছাড়া বাকিগুলো তাপ ও তড়িতের কুপরিবাহী অর্থাৎ ভালো তড়িতের পরিবাহী নয়। নেক্সট, মৌলগুলি একাধিক জারণ স্তর প্রদর্শন করতে পারে। জারণ বিজারণ রেডক্স আমরা এই চ্যাপ্টার যখন আলোচনা করেছিলাম তখন আমরা দেখিয়েছিলাম যে একটা যৌগের মধ্যে কোনো মৌলের যে জারণ স্তর সেই জারণ স্তর কিন্তু নানা রকম হতে পারে একটা পার্টিকুলার মৌলেরই। এরকম উদাহরণ আমরা দেখেছিলাম, যেমন HCl এ ক্লোরিনের জারণ অবস্থা বা জারণ স্তর -1, কিন্তু আমরা যদি লক্ষ্য করি HClO4 যার নাম পারক্লোরিক অ্যাসিড, এখানে কিন্তু এই একই মৌল ক্লোরিনের জারণ অবস্থা কিন্তু +7। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে একটা পার্টিকুলার মৌল, সেই মৌলটাই কিন্তু কোনো ক্ষেত্রে ঋণাত্মক জারণ অবস্থা এবং তার ভ্যালুটা -1 ক্ষেত্রে, এবং একইভাবে এটার ক্ষেত্রে ধনাত্মক জারণ অবস্থা যেটা +7 প্রদর্শন করেছে। তাই বলা হয়েছে মৌলগুলি একাধিক জারণ স্তর প্রদর্শন করে, সেই বিষয়টি এখানে আলোচনা করা হয়েছে। তাহলে এবার পি ব্লকের শেষে পি ব্লকের যে আলোচনা মোটামুটি আমরা কিছু করলাম, আমি আগেই বলেছি এর ডিটেলস আলোচনা কিন্তু এখানে করছে না, এখানে ছোট্ট ছোট কয়েকটা বিষয় কেবলমাত্র আলোচনা করছি। এর ডিটেলস আলোচনা কিন্তু ব্লক ভিত্তিক আলোচনায় আছে। এরপরে আমরা চলে আসবো পি ব্লকের পর
এবারে চলে আসবো ডি ব্লক মৌলের যে ইলেকট্রন বিন্যাস এবং তাদের যে ধর্ম এই সম্পর্কিত আলোচনায় এবারে আমরা চলে আসব। দেখো, ডি ব্লক যে মৌলগুলো আছে তাদের সর্ববহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস n-1d 1 to 10 ns 1 to 2। দেখো এখানে n-1d 1 to 10 এই যে উপকক্ষ এটাকে পেনাল্টিমেট উপকক্ষ বলা হয়। আলটিমেট তার আগে পেনাল্টিমেট। তাহলে এখানে ইলেকট্রন বিন্যাসের সঙ্গে আর ডি ব্লকের উপস্থিতির কি সম্পর্ক সেটা বোঝার জন্য আমরা একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের সাহায্য নেব। যেমন আমরা উদাহরণ হিসাবে আলোচনা করতে পারি, সাপোজ কপারের আলোচনা করতে পারি এবং তার সঙ্গে আরেকটা আলোচনা করব জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। জিঙ্কের পরমাণু ক্রমাঙ্ক 30, কপারের কিন্তু 29। এবারে যদি আমরা ইলেকট্রন বিন্যাস লিখি তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6, এরপর কিন্তু 4s চলে আসে অ্যাকর্ডিং টু আউফবাউ প্রিন্সিপাল। 4s তারপর 3d। এবার লক্ষ্য করো এখানে যদি 4s এর দুটো ইলেকট্রন বসানো যায়, এই পর্যন্ত আমরা যদি ইলেকট্রন কাউন্ট করি তাহলে এই পর্যন্ত ইলেকট্রন টোটাল হয়েছে 18 বা 18টি ইলেকট্রন আছে। আর এখানে তারপরে যেটা 4s2 এবং 3d9 আমরা লিখছি, আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে যখন আলোচনা করেছি তখন আমরা দেখেছি এটা প্রকৃতপক্ষে 4s1 এবং এটা 3d10 হয়ে যায়। তাহলে আমরা এর ইলেকট্রন বিন্যাসকে সংক্ষিপ্ত আকারে লিখতে পারি আর্গন 4s1 3d10, এক্ষেত্রে 3d10, বা এটাকে আমরা লিখছি আর্গন একটু আগিয়ে পিছিয়ে দিলে 3d10 4s1। তাহলে লক্ষ্য করো যে এদের যে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস, সবচেয়ে বাইরের কক্ষের যে ইলেকট্রন বিন্যাস বা সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস যেটা বলা হয়েছে, এখানটা যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে এখানে সর্ববহিস্থ কক্ষ মানে 4s অর্থাৎ ns এ ইলেকট্রন এক বা দুটো কোনো একটা হতে পারে, এক্ষেত্রে যেমন একটা হয়েছে। তারপরে আছে n-1 অর্থাৎ 4-1 দ্যাট ইজ 3, n-1d তাতে ইলেকট্রন সংখ্যা 1 থেকে 10, এখানে যেমন ইলেকট্রন সংখ্যা হয়ে গেছে 10টা। এবারে অনুরূপভাবে জিঙ্কের ক্ষেত্রটাই যদি আমরা লক্ষ্য করি তাহলে জিঙ্কের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস দাঁড়াবে আর্গন 3d10 4s2। তাহলে এই ইলেকট্রন বিন্যাসটাও যদি আমরা এর সঙ্গে ম্যাচ করাই তাহলেও দেখতে পাচ্ছি যে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে ns2 এবং 3d 1 to 10 সেখানে 10 হয়ে গেছে। তাহলে এদের যে ইলেকট্রন বিন্যাস যেটা আমরা দেখতে পাচ্ছি যে সবার শেষের ইলেকট্রনটা কিন্তু ডি উপকক্ষে প্রবেশ করছে দুটো ক্ষেত্রেই, তাই এটা ডি ব্লক মৌল এবং ডি ব্লক মৌলদের যে সাধারণ ইলেকট্রন বিন্যাস তার সঙ্গে ম্যাচ করছে বলে এরা ডি ব্লক মৌল হয়ে যাচ্ছে এবং এদের যে সর্ববহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস উদাহরণেও কিন্তু সেটার সঙ্গে ম্যাচ করছে। এবার দেখো এদের যে প্রপার্টি, এদের প্রপার্টি হচ্ছে মাঝামাঝি এবং কেন সন্ধিগত মৌল সেই ব্যাপারটা এখানে আলোচনা করা যেতে পারে। গ্রুপ 2 এর মৌল যারা হচ্ছে অত্যন্ত সক্রিয় ক্ষারীয় ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এবং গ্রুপ 13 অ্যালুমিনিয়ামের গ্রুপ, তারা একটু কম সক্রিয় মৌল, এদের মধ্যবর্তী স্থানে অবস্থান করে। গ্রুপ 2 এবং গ্রুপ 13 এদের মধ্যবর্তী স্থানে অবস্থান করে তাদের মধ্যে সন্ধি ঘটায়। এই অর্থে এদেরকে ট্রানজিশন এলিমেন্ট বা সন্ধিগত মৌল বলা হচ্ছে। তাহলে আরেকভাবেও বলা যেতে পারে যে সন্ধিগত মৌল অর্থাৎ ডি ব্লকের মৌলরা এস ব্লকের সঙ্গে পি ব্লকের যেন সংযোগ স্থাপন করছে বা সন্ধি স্থাপন করছে, সেই অর্থে সন্ধিগত মৌল। এবারে আসি ডি ব্লক মৌলদের এই যে লাস্ট ইলেকট্রনটা খেয়াল করে দেখো, আমরা বলেছি ডি ব্লক মৌলদের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রনটা ডিতে প্রবেশ করবে। সেই ডি উপকক্ষটা যদি 3d হয় তাহলে তাকে আমরা 3d সারি বা প্রথম সন্ধিগত সারি বলতে পারি। যদি 4d হয়
তাহলে 4D সারি, 5D হলে 5D সারি এবং 6D হলে 6D সারি, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এইরকমভাবে আমরা সন্ধিগত মৌলদের সারিকে আমরা ডি ব্লকটাকে আবার বিভাজন করে নিতে পারি আমাদের আলোচনার সুবিধার জন্য। এবারে পরের আমরা ডি ব্লক সম্পর্কে পরের পয়েন্টসে আসি, যে পয়েন্টসে বলা হচ্ছে যে ভূমিস্তর অবস্থায় বা স্থায়ী জারণ অবস্থায় ডি সাবঅরবিট আংশিক পূর্ণ থাকলে সেই মৌলগুলি সন্ধিগত মৌল। এই পয়েন্টসটা একটু ভালো করে বোঝার প্রয়োজন আছে। এই অংশটায় যেটা বোঝানো হচ্ছে ভূমিস্তর অবস্থায়, অর্থাৎ আমরা যদি কপারের ইলেকট্রন বিন্যাস দেখি এবং জিঙ্কের ইলেকট্রন বিন্যাস দেখি, যেটা আমরা তাদের গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন বা ভূমিস্তরের ইলেকট্রন বিন্যাস আমরা দেখিয়েছি, সেখানে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে কপারের ক্ষেত্রে সেটা কিন্তু ভূমিস্তর অবস্থায় তার ইলেকট্রন কিন্তু 10টা ডিতে অর্থাৎ ফিল আপ হয়ে রয়েছে। এটা কিন্তু ফিল আপ হয়ে থাকলে আংশিক পূর্ণ আর বলবো না, এটা কিন্তু সম্পূর্ণ ডি সাবঅরবিট এটা বলতে পারি। আবার অনুরূপভাবে জিঙ্কের ক্ষেত্রে যদি লক্ষ্য করি, জিঙ্কের ক্ষেত্রেও কিন্তু 3Dটা পুরো মানে কমপ্লিট হয়ে আছে। এইবার দেখো, তার মানে ভূমিস্তরের ইলেকট্রন বিন্যাসে জিঙ্ক বা কপার কারোরই কিন্তু ডি সাবঅরবিট বা সাবশেল যেটা, সেটা কিন্তু আমরা দেখছি যে সেটা আংশিক পূর্ণ নয়, সেটা সম্পূর্ণ। তাই আপাতত ভূমিস্তর ইলেকট্রন বিন্যাসের বিচারে দুটোর কোনোটাই কিন্তু সন্ধিগত মৌল বলা চলে না। কিন্তু দেখো, কপারের একটা স্থায়ী জারণ স্তর হলো কপার 2+, যেমন কপার সালফেটে আমরা দেখেছি। দেখো, কপার 2+এ দুটো ইলেকট্রনকে আমাদের কমাতে হবে। তাহলে আমরা এখানে লক্ষ্য করো, দুটো ইলেকট্রন মানে আমরা আগে আলোচনা থেকে দেখেছি যে প্রথম ইলেকট্রনটা 4s থেকে বেরোবে, তারপরে 3D থেকে বেরোবে। তাহলে কপার 2+ এর ইলেকট্রন বিন্যাস দাঁড়াবে আর্গন 3D9 4s0। খেয়াল করো, এই অবস্থায় কিন্তু কপার 2+ এর যে n-1 d অরবিটাল, সেটা কিন্তু আংশিক পূর্ণ অরবিটালে পরিণত হলো বা সাবঅরবিটে পরিণত হলো। তার মানে আমরা দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে কপার 2+ এর অর্থাৎ তার স্থায়ী জারণ অবস্থা 2+, সেই অবস্থায় কিন্তু এই কন্ডিশনটা ফুলফিল করছে, তাই কপার কিন্তু সন্ধিগত মৌল সঠিক অর্থে। কিন্তু জিঙ্কের ক্ষেত্রে জিঙ্কের যে স্থায়ী জারণ অবস্থা +2 এটাই হয়, তাতে কিন্তু তার ইলেকট্রন বিন্যাস আর্গন 3D10 4s0। খেয়াল করে দেখো, এখনো কিন্তু আর্গনের যে স্থায়ী জারণ অবস্থা, জিঙ্কের যে স্থায়ী জারণ অবস্থা, তাতেও কিন্তু এর n-1d যে উপকক্ষটা, সেটা কিন্তু এখনো পূর্ণ হয়ে আছে, আংশিক পূর্ণ হলো না। তার মানে সঠিক অর্থে জিঙ্ক কিন্তু সন্ধিগত মৌল নয়, কিন্তু কপারকে সন্ধিগত মৌল বলা যাবে। তবে জিঙ্ক তাহলে কি সন্ধিগত মৌল একেবারেই বলা যাবে না? তা কিন্তু নয়। জিঙ্কের অন্যান্য কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো যেমন জটিল যৌগ গঠনের ক্ষমতা বা তার যে ক্যাটালাইটিক প্রপার্টি অর্থাৎ অনুঘটক হিসেবে ব্যবহৃত হওয়ার ক্ষমতা ইত্যাদি ধর্মগুলো অন্যান্য সন্ধিগত ধর্মদের সঙ্গে, মৌলের যে ধর্ম তাদের সঙ্গে মিল থাকায় জিঙ্ককে সন্ধিগত মৌল হিসাবেই ধরা হয়। শুধু ব্যাপারটা জিঙ্ক না, জিঙ্ক, ক্যাডমিয়াম এবং মার্কারি প্রত্যেকের জন্যই এই একই বিষয় কিন্তু প্রযোজ্য হয়। এরপরে চলে আসি যে এরা আয়নীয় এবং সমযোজী উভয় প্রকারের যৌগই গঠন করে এবং যৌগগুলোর অধিকাংশই রঙিন যৌগ হয়, কোনো না কোনো কালার্ড কম্পাউন্ড হয়। যেমন আমরা দেখেছি কপার সালফেট, সেটা ব্লু কালারের, সেটা রঙিন যৌগ, এবং কপার সালফেট একটা আয়নীয় যৌগ। এছাড়া এই যে ডি ব্লকের যে মৌলগুলো, সন্ধিগত মৌল যেগুলো, তারা কিন্তু সমযোজী যৌগ গঠন করতে পারে। নেক্সট আসি, অযুগ্ম ইলেকট্রন থাকলে প্যারাম্যাগনেটিক ধর্ম দেখায়, আর যদি সব ইলেকট্রনগুলো যুগ্ম অবস্থায় থাকে তাহলে সেটা ডায়াম্যাগনেটিক হবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে অযুগ্ম ইলেকট্রন থাকে,
তাদের ইলেকট্রন বিন্যাসে, বিশেষ করে আয়নগুলোর ইলেকট্রন বিন্যাসে বা মৌলের ইলেকট্রন বিন্যাসেও হতে পারে, তখন তারা প্যারাম্যাগনেটিক চরিত্রের। এটা আমরা গত চ্যাপ্টারে আলোচনা করেছি যে যদি আমরা দেখি যে ইলেকট্রন বিন্যাসে অযুগ্ম ইলেকট্রন আছে তাহলে সেটা প্যারাম্যাগনেটিক চরিত্রের অধিকারী হয়। আর কয়েকটা বিশেষ মৌলের ক্ষেত্রে ডি ব্লকে, যেটা আয়রন, কোবাল্ট এবং নিকেল, এরা কিন্তু একটা বিশেষ প্রকারের ম্যাগনেটিক প্রপার্টি প্রদর্শন করে যাকে ফেরোম্যাগনেটিক প্রপার্টি বলা হয়। অর্থাৎ এরা চৌম্বক ক্ষেত্রে তীব্রভাবে আকর্ষিত হবে এবং এদেরকে চুম্বকেও পরিণত করা সম্ভব। যাদের ক্ষেত্রে এই প্রপার্টি আছে তাদের ফেরোম্যাগনেটিক পদার্থ বলা হয়। নেক্সট, অনুঘটন ক্ষমতা, অর্থাৎ অনুঘটক হিসাবে অধিকাংশই ব্যবহৃত হয়, অনুঘটন ক্ষমতা আছে এবং সংকর ধাতু গঠন এরও ক্ষমতা আছে। একাধিক ধাতুকে গলিত অবস্থায় নির্দিষ্ট অনুপাতে এনে যে ধাতু, যে মিশ্রণ তৈরি হয় তাদের আমরা সংকর ধাতু বলি। সেই অ্যালয় তৈরির ক্ষেত্রেও অ্যালয় তৈরির যে প্রপার্টি বা ক্ষমতা সেটাও এদের রয়েছে। তাহলে এই গেল ডি ব্লক সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনা। এবারে আমরা আলোচনা করব এফ ব্লক মৌলদের সম্পর্কে। তাহলে অন্যান্য ব্লক নির্ধারণের ক্ষেত্রেও আমরা যেমন দেখছি যে সর্বশেষ ইলেকট্রনটা কোন উপকক্ষে প্রবেশ করছে তার উপর নির্ভর করে এস, পি বা ডি বলেছিলাম, ঠিক একইভাবে সর্বশেষ ইলেকট্রনটা যদি এফ উপকক্ষে প্রবেশ করে তাহলে সেটা এফ ব্লকের এলিমেন্ট হবে। এফ ব্লকের এলিমেন্ট 4f এবং 5f এই দুটো সারির অন্তর্ভুক্ত বলা যেতে পারে। আমরা জানি এফ শুরু হয়েছে 4 থেকে, অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4, এখানে প্রথম এফ উপকক্ষের উপস্থিতি পাওয়া যায়। তাহলে 5fও হতে পারে। তাহলে কি 6f নেই? অবশ্যই 6fও আছে, কিন্তু আমরা যে মৌলগুলোর সঙ্গে পরিচিত তাতে 4f বা 5fটা পূর্ণ হয়। পরবর্তী কিন্তু 6fে ইলেকট্রন থাকে না যে মৌলগুলোর সঙ্গে আমরা পরিচিত। সেই জন্য এখানে দুটো সারির কথা বলা হবে, 4f সারি এবং 5f সারি। এবারে চলে আসি যে এফ ব্লক মৌলদের যে সাধারণ ইলেকট্রন বিন্যাস সেটা সম্পর্কে। দেখো, এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস সর্ববহিস্থ কক্ষের সেটা n-2f 1 থেকে 14, অর্থাৎ n-2তে n-2f এই সাব অরবিটে ইলেকট্রন 1 থেকে 14 এর মধ্যে হতে পারে। n-1d তাতে ইলেকট্রন সংখ্যা 0 to 1 হতে পারে এবং শেষে হচ্ছে ns2। এইভাবে এফ ব্লক মৌলদের যে সাধারণ ইলেকট্রন বিন্যাস সেগুলো হতে পারে। এবারে চলে আসি যেটা আমরা পার্টিকুলার এবার দুটো কেস দেখব, যে পিরিয়ড 6 এবং গ্রুপ 3 আধুনিক পর্যায় সারণীতে যে পিরিয়ড 6 এবং গ্রুপ 3 এর ল্যান্থানয়েড শ্রেণীর মৌলদের সাধারণ ইলেকট্রন বিন্যাস সেটা কি না 4f 1 থেকে 14, 5d 0 to 1, 6s2। এটা শুরু হয়েছে সেরিয়াম 57 যার পরমাণু ক্রমাঙ্ক সেখান থেকে লুটেশিয়াম 71 পর্যন্ত। এখানে খেয়াল করো, আমাদের এই ক্ষেত্রে n এর ভ্যালু 6, তাহলে n-1 মানে 5d, n-2 মানে 4f। এই রকম সাধারণ ইলেকট্রন বিশিষ্ট মৌলদেরকে ল্যান্থানয়েড শ্রেণীর অন্তর্ভুক্ত মৌল বলা হয় এবং এটা ল্যান্থানাম পরবর্তী মৌল। যদি পর্যায় সারণীতে লক্ষ্য করি এরা ল্যান্থানাম পরবর্তী মৌল, তাই এদের ল্যান্থানয়েড মৌল বলা হয়। অনুরূপভাবে পিরিয়ড 7 অর্থাৎ 7 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপের অ্যাক্টিনয়েড শ্রেণীর যে মৌল তাদের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস এর তুলনায় তার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারগুলো 1 করে বেশি হবে, অর্থাৎ 5f 1 to 14, 6d 0 to 1, 7s2। এটা শুরু হয়েছে থোরিয়াম থেকে আপ টু লরেন্সিয়াম যার পরমাণু ক্রমাঙ্ক 103। এবারে চলে আসি যে এফ ব্লক মৌলদেরকে ইনার ট্রানজিশন এলিমেন্ট বা অভ্যন্তরীণ সন্ধিগত মৌল বলা হয়। এর কারণ
লক্ষ্য করো যে ট্রানজিশন এলিমেন্ট অর্থাৎ ডি ব্লক যেখানে আছে সেই সন্ধিগত মৌলদের মধ্যে এদের অবস্থান। এবং আরও একটা ব্যাপার খেয়াল করো, ডি কে অপূর্ণ রেখে এফ পূর্ণ হচ্ছে, ডি কে অপূর্ণ রেখে অভ্যন্তরীণ এফ কিন্তু পূর্ণ হচ্ছে। তো সেই কারণেও এটা ট্রানজিশন এলিমেন্টের আবার অন্তর্ভুক্ত একটা, মানে ডিতে ইলেকট্রন না এসে এখানে এফে ইলেকট্রন আসছে, অর্থাৎ ইনার অরবিটাল, আরও অভ্যন্তরীণ অরবিটাল ইলেকট্রন দ্বারা ফিল আপ হচ্ছে। এই কারণে ইনার ট্রানজিশন এলিমেন্ট এদেরকে নাম দেওয়া হয়েছে। এবার এই ব্লকের কতকগুলো কমন বা ছোট্ট পয়েন্ট কিছু আমরা জেনে নেব, তাহলেই আমাদের এফ ব্লক সম্পর্কে প্রাথমিক ধারণা আমাদের হয়ে থাকবে। তো এখানে যে কমন পয়েন্টসগুলো আছে সেগুলো আমরা দেখে নেব। এরা প্রত্যেকেই উচ্চ গলনাঙ্ক ও ঘনত্ব বিশিষ্ট, মৌলগুলোর গলনাঙ্ক ও ঘনত্ব উচ্চ মানের হয়, রঙিন এবং জটিল যৌগ গঠনের প্রবণতা আছে। খেয়াল করো এই দুটো প্রপার্টি কিন্তু ডি ব্লকের মৌলগুলোর সঙ্গে কিন্তু এদের মিল কিন্তু যথেষ্ট দেখা যাচ্ছে। পরিবর্তনশীল যোজ্যতা দেখায়, ঠিক যেমন ডি ব্লকের মৌলরাও দেখায় এরাও দেখায়, কিন্তু +3 এই জারণ স্তরটা এটা কিন্তু প্রত্যেকটা যে ল্যান্থানয়েডই হোক কি অ্যাক্টিনয়েড হোক তাদের ক্ষেত্রে একটা খুব কমন বা সাধারণ জারণ স্তর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অধিকাংশ মৌলই, প্রায় সব মৌলই যেগুলো কিনা আমরা দেখতে পাচ্ছি এফ ব্লকের অন্তর্ভুক্ত, তাদের ক্ষেত্রে +3টা অত্যন্ত স্থায়ী জারণ স্তর এটা বলা যাবে। এবার নেক্সট হচ্ছে অ্যাক্টিনয়েড পরবর্তী যে মৌলগুলো সেগুলো প্রত্যেকেই তেজস্ক্রিয়। আমরা দেখব যে এফ ব্লকের অর্থাৎ 5F সিরিজের যে অ্যাক্টিনয়েড মৌলগুলো আছে প্রত্যেকেই তেজস্ক্রিয় মৌল, এবং তাতে ইউরেনিয়ামের পর থেকে যে মৌলগুলো নেপচুনিয়াম, প্লুটোনিয়াম ইত্যাদি যে মৌলগুলো দেখব পর্যায় সারণীতে আছে, প্রত্যেকটা মৌলই কৃত্রিম মৌল, অর্থাৎ যারা প্রকৃতিতে বা পৃথিবীতে ছিল না তাদেরকে পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, তাদেরকে ইউরেনিয়াম উত্তর মৌল বা ট্রান্স ইউরানিক এলিমেন্ট বলা হয়। এই গেল আমাদের এফ ব্লক সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনা।